নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটোবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প অপেক্ষা। নিশীথ আমার ছেলেবেলার বন্ধু। শুনেছি বাল্যপ্রেমে নাকি অভিশাপ আছে। আমার ধারণা বাল্য বন্ধুত্বেও অভিশাপ আছে। ছেলেবেলার বন্ধুরা প্রায় আর যৌবনের বন্ধু থাকে না। যৌবনে অনেক নতুন বন্ধু আসে, তখন তাদের এড়িয়ে ছেলেবেলার বন্ধুদের পাশে গিয়ে দাঁড়ানো সহজ হয় না। অবশ্য ব্যতিক্রম দু একটা নিশ্চয়ই আছে, কিন্তু নিশীথ আর আমার বর্তমান সম্পর্ক কোনোভাবেই সেরকম ব্যতিক্রম নয়। অর্থাৎ চেষ্টা সত্ত্বেও আর নিশীথের সঙ্গে ছেলেবেলার মতো এক হয়ে উঠতে পারি না। কোথাও শক্ত বাঁধার পাঁচিল, কোনো মতে পার হওয়া যায় না। অথচ গৌতম, সুবিনয় এরা আমার হাল আমলের টাটকা বন্ধু। এদের সঙ্গে না কাটাতে পারলে জীবন কেমন অর্থহীন মনে হয়। এদিকে নিশীথও আমার মতো হয়ে উঠেছিল। কখনো কখনো বাস স্টপে কিংবা রাস্তায় যেতে হঠাৎ দুজনে পরস্পর দেখা হয়েছে। কখনো অল্প একটু হাসি, কদাচিৎ দু চারটে কথা, তারপর যে যার দিকে এগিয়েছি। কখনো আমার মনে হয়েছে আসলে দোষটা আমার নয়, নিশীথেরই। নিশীথটা যেন বড্ড ছাপোষা আর স্বার্থপর হয়ে পড়েছে। এত তার সময়ের দাম যে আমার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিতেও তার লোকসান হয়ে যায়। কিন্তু পরক্ষণেই ভেবে দেখেছি, সে আড্ডা দিলেও কি আমার ভালো লাগতো? ছেলেবেলায় নিশীথ এত বাজে বকতো যে ওর নাম রেখেছিলুম বকারাম। ওর কাছে অসম্ভব বলে কোনো ব্যাপার ছিল না। পৃথিবীর সব রকম গাঁজাখুরি ব্যাপারেই ওর ছিল অগাধ বিশ্বাস। এখন একজন রীতিমতো সুশিক্ষিত মানুষ নিশীথ। বাইরের একটা কলেজে অধ্যাপনা করে শুনেছিলুম। তার অধ্যাপনার খুব সুনাম আছে। ছেলেবেলার চঞ্চল হইচই করা ছটপটে ছেলেটিকে এখন ওই চেহারার সঙ্গে একটুও মেলানো যায় না। 2 বছর আগে নিশীথ বিয়ে করেছিল। ওর বিয়ের সময় আমাকে আপিসের কাজে বাইরে থাকতে হয়েছিল। তার ফলে বৌভাতেও উপস্থিত থাকতে পারিনি। অনেক পরে ফিরে আর নিশীথের বউ দেখতে যাওয়ার উৎসাহ ছিল না। তবে শুনেছিলুম খুব সুন্দরী হয়েছে নাকি নিশীথের বউটা। তবু আশ্চর্য, সে যেমন আমাকে তার বাড়ি যাওয়ার জন্য সাধেনি, আমিও তেমনি গা করিনি। সুন্দরী মেয়ে পৃথিবীতে অনেক আছে, কাজেই নিশীথের বরাতে একজন জুটে যাবে তাতেও অবাক হওয়ার কিচ্ছু নেই। তারপর 3 মাস আগে হঠাৎ শুনলুম নিশীথের সেই সুন্দরী বউটি মারা গেছে। এবারও আমি ঘটনাচক্রে বাইরে ছিলুম। কাজেই অনেক পরে যখন খবরটা কানে এলো, নিশীথকে তার বাড়ি গিয়ে কিছু সান্ত্বনা দিতে আর উৎসাহ ছিল না। মধ্যে তার সঙ্গে একবার দেখা অবশ্য হয়ে গেল। পাছে সে ইনিয়ে বিনিয়ে স্ত্রীর মৃত্যুর কাহিনী শোনাতে বসে। অল্প হেসে চলতি বাসটায় উঠে পড়লুম। কিন্তু আমার মনে হলো নিশীথ যেন অনেকটা সময় এদিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কেন এমন মনে হলো বুঝতে পারলুম না অবশ্য, কিন্তু ব্যাপারটা মনে খচখচ করে বিঁধতে থাকলো বেশ কিছুক্ষণ। কেন আমি নিশীথকে এমন করে এড়িয়ে থাকছি বরাবর? কিসের শোধ তুলছি? নাকি বর্তমান নিশীথের মধ্যে ছেলেবেলার সেই সুপরিচিত চঞ্চল কথক কিশোরটিকে খুঁজে না পাওয়ার একটা গভীর অভিমান জেগেছে আমার মধ্যে? কিছুদিন পরে এই অনুশোচনার তাগিদেই যেন আপিস থেকে ফিরে সরাসরি হাজির হলুম নিশীথের বাড়ি।
ওরা এক সময় যে খুব বড়লোক ছিল তার প্রমাণস্বরূপ এই সেকেলে বাড়িটা এখনও দাঁড়িয়ে রয়েছে। এরকম জবরজং ধাঁচে একালে আর কেউ বাড়ি বানায় না। ছেলেবেলায় যেমন দেখেছিলুম তেমন সতেজ ভাবটি এখন নেই। একতলা দোতলায় সব ঘর ভাড়া দেওয়া হয়েছে। কেবল দোতলার 3-4টে ঘর নিজের জন্য রেখেছে নিশীথ। কলিং বেলের বোতাম টিপলেই ওর চাকরটা দরজা খুলল। বলল, বাবু আছেন, আপনি বসুন, ডেকে দিচ্ছি। নিশীথ এখন নিতান্ত একা মানুষ, জানি বলেই আমি আর অপেক্ষা করলুম না। সোজা ঢুকে পড়লুম ওর শোবার ঘরে। পর্দা তুলে চোখে পড়ল নিশীথ ড্রেসিং টেবিলের সামনাসামনি একটা ইজি চেয়ারে চুপচাপ বসে রয়েছে। আমাকে আচমকা দেখে সে একটু চঞ্চল হলো। বলল, আরে আয় আয়। আমি সটান গিয়ে ওর বিছানার ওপর বসে পড়লুম। বললুম, কি ব্যাপার কি রে তোর? এক্কেবারে যে ধরা ছোঁয়া দিস নে আজকাল। নিশীথ একটু হেসে বলল, কেন? সেই দিনই তো দেখা হলো তোর সঙ্গে বাস স্টপে। বললুম, আরে সে আর বলিস নে, সেদিন একজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই। যাকগে, তোর দুঃসংবাদটা অবশ্য শুনেছিলুম, ভাবছিলুম। নিশীথ বাধা দিয়ে বলল, জানি, তুই তখন বাইরে ছিলি। বললুম, হ্যাঁ রে, কি হয়েছিল কি? অসুখটা ধরা পড়েনি, তাই না? নিশীথ বলল, না, ধরা পড়েছিল, ব্লাড ক্যান্সার। আমি অস্পষ্ট কণ্ঠে বললুম, ব্লাড ক্যান্সার? সর্বনাশ, ও রোগের তো ওষুধ নেই। নিশীথ একটু হেসে বলল, হ্যাঁ, নেই। এ একটা অদ্ভুত ব্যাপার। যখন স্পষ্ট জানি এক পা এক পা করে মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে, তখন মনের কি অবস্থা হয় বুঝতেই পারছিস। তপতি অবশ্য জানতো না যে তার কি অসুখ হয়েছে। তাকে জানতে আমি দিইনি, কিন্তু আমি তো জানতুম যে ওর মৃত্যু এগিয়ে আসছে একটু একটু করে। আমার আমার ওই কয়েকটা দিন যা কেটেছিল ভাবতে পারবি নে। যাকগে, বস, চা খাবি না কফি? আমি বললুম, সে হচ্ছে, আজ তোর সঙ্গে আড্ডা দিতেই তো এসেছি। নিশীথ হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। সেই সময় দ্রুত ঘরের ভিতরটা দেখে নিলুম। দেওয়ালে ওর বাবা মায়ের ছবি রয়েছে দেখতে পেলুম। আসলে আমি ওর বউয়ের ছবিটা খুঁজছিলুম, কিন্তু কোথাও সেরকম কোনো ছবি দেখা গেল না। ঘরটা চূড়ান্তভাবে বিশৃঙ্খল হয়ে রয়েছে। মেয়েরা যে ঘরে নেই সে ঘর তো এমন হবেই। নিশীথ তক্ষুনি ফিরে এলো। ইজি চেয়ারে আগের মতো বসে বলল, এসেছিস, ভালোই হয়েছে। একটা ব্যাপারে তোর সঙ্গে আলোচনা করব ভাবছিলুম। কৌতূহলে বললুম, কি ব্যাপার? নিশীথ বলল, সেটা হচ্ছে, আচ্ছা বিলু, তুই স্পিরিটে বিশ্বাস করিস? হেসে ফেললুম। বললুম, আমার বিশ্বাস অবিশ্বাসের কথা সবই তো তোর জানা। কেন, আজকাল ভূতরূপ দেখতে পাচ্ছিস নাকি? নিশীথ কোনো জবাব দিল না এ কথায়। বাইরের আলো কমে এসেছিল। সে হাত বাড়িয়ে সুইচ টিপে আলো জ্বেলে দিল ঘরে। তারপর বলল, একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে, আমি তার কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি নে। আরও জোরে হেসে বললুম, অদ্ভুত কাণ্ড তো তোমাদের বাড়িতে বরাবর ঘটে,
এরা নতুন কথা নাকি? নিশীথ গম্ভীর হয়ে বলল, না, সেসব তো তোদের গল্প শোনাতুম। এ ব্যাপারটা কিন্তু তেমন ধরনের নয়। তাছাড়া এ বয়সে আর ভুতুড়ে গল্প বলে কাকেও তাক লাগাতে ইচ্ছে করে না। অথচ যা ঘটছে তা খুব স্বাভাবিক নয় বলেই আমার ধারণা। আমি ওর ভাবভঙ্গি দেখে আর হাসবার সাহস পেলুম না। তাছাড়া এই ঘরে অল্প কিছুদিন আগে ওর বউ মারা গেছে। ঘরে যে আলোটা জ্বলছে তাও যথেষ্ট নয়। আমার গা ছমছম করে উঠল হঠাৎ। নিশীথকেও যেন দূরের মানুষের মতো দেখাচ্ছিল। একটা সিগারেট ধরিয়ে বললুম, সব খুলে না বললে তো কিছু বুঝতে পারছি না। নিশীথ একটু কেশে বলতে থাকলো, তপতিকে তো তুই দেখিসনি, তার কোনো ছবি এখন আমার কাছে নেই। নেই মানে? সব নষ্ট করে ফেলেছি বিলু। যে সৌন্দর্যের সঙ্গে আত্মরক্ষার শক্তি থাকে না, সে সৌন্দর্য অন্তত আমার কাছে অনভিপ্রেত। সে একটা জীবনের কঠিন বোঝা। তপতি সুন্দরী ছিল ঠিকই, কিন্তু যেদিন আমি জানতে পারলুম তার অসুখটা কি, আমি পাগল হয়ে গেলুম মনে মনে। প্রকৃতির এ অবিচার মেনে নিতে পারলুম না। চোখের সামনে দেখছি একটা বিষাক্ত কিছু চমৎকার একটা ফুলের পাপড়িগুলো কুড়ে কুড়ে খেয়ে ফেলছে, অথচ করার কিচ্ছু নেই। যেন একটা শক্ত কাঁচের দেওয়াল মাঝখানে দাঁড়িয়ে আমার হস্তক্ষেপে বাধা দিচ্ছে। তখন তখন আমি করলুম কি জানিস বিলু? হিংস্র আঘাতে সেই কাঁচের দেওয়ালটা ভেঙে ফেলতে গেলুম। আর নিশীথ আমার দিকে তাকালো। কিন্তু এ কোন নিশীথ? কঠিন এক পাথরের প্রতিমূর্তি যেন। তার ঠোঁট দুটো কাঁপছিল। সে বলল, হ্যাঁ, আমার ওই একটা হঠকারিতা। বেচারা তপতি তার মৃত্যুকে নিয়ে পালিয়ে গেল আমার কাছ থেকে। তখন আমি তো মানুষ ছিলুম না বিলু, কি বলবো, একটা অতি মানুষ। অথচ ভারী অসহায় একটা কাকুতি আমাকে পেয়ে বসেছিল। কি যেন টের পেয়ে অস্পষ্ট কণ্ঠে চেঁচিয়ে বললুম, তুই কি ওকে খুন করেছিস নিশীথ? নিশীথ চমকে উঠে বলল, কে? আমি খুন করেছি তপতিকে? কি বলছিস যাতা? বললুম, কিন্তু কি মানে হয় তোর কথায়? নিশীথ একটু চুপ করে থেকে বলল, ছেড়ে দে, কি করেছি আমি নিজেই জানি নে। হ্যাঁ, যে অদ্ভুত ব্যাপারটা বলছিলুম। এই সময় কফি এসে গেল। কফি খেতে খেতে নিশীথ আবার শুরু করলো, তপতি যেদিন রাতে মারা যায়, ঠিক কাঁটায় কাঁটায় তখন রাত 2টো। সেদিন বিকেলে সে আমাকে একটা চিরকুট দেখিয়ে বলল, এর মানে কি গো? ওর হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে দেখলুম। গোটা গোটা হরফে লাল কালিতে লেখা রয়েছে, অপেক্ষা করে থেকো, ঠিক রাত 2টোয় আমি আসব। চমকে উঠেছিলুম। বললুম, কোথায় পেলে এটা? তপতি বলল, একটু আগে হাত বাড়িয়ে ওষুধের শিশিটা নিতে গিয়ে হাতে ঠেকল। আমি মনে মনে খুব বিস্মিত আর উদ্বিগ্ন হয়ে পড়েছিলুম, কিন্তু মুখে
ও কিছু নয় বলে উড়িয়ে দেবার চেষ্টা করলুম। তপতি কিন্তু ভারী খুঁতখুঁতে মেয়ে ছিল। তাছাড়া একবার কোনো কিছু ওর মাথায় ঢুকলে আর রেহাই নেই। সে সেই বিকেল থেকে আমাকে কিছুতেই বাইরে বেরোতে দিল না। সারাক্ষণ ধরে থাকলো, আর শুধু এক কথা, ওগো মনে হচ্ছে আজ রাত 2টোয় সত্যি কিছু একটা ঘটবে, কেউ আসবে আমার কাছে। আমি বললুম, পাগল, এত রাতে কে আসবে? কেন আসবে তোমার কাছে? কিন্তু তপতি কিছুতেই ভুলতে পারছিল না কথাটা। রাত যত বাড়তে লাগলো ও তত চমকে উঠতে থাকলো বারবার। বলল, কটা বাজছে দেখো তো। ওকে ঘুম পাড়াবার চেষ্টা করলুম, কিন্তু ঘুমোলো না। অনবরত ফিসফিস করতে লাগলো, আসবে, ঠিক আসবে, আমাকে অপেক্ষা করে থাকতে বলেছে, আমি অপেক্ষা করে থাকবো, ঘুমোবো না। না না, আমাকে ঘুমোতে বলো না তুমি, সে আসবে, সে আসবে। নিশীথকে চুপ করতে দেখে আমি বললুম, তারপর? নিশীথ একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু 2টো বাজার আগে সে ঘুমিয়ে পড়ল। এদিকে আমার চোখে ঘুম নেই। প্রতিটি মুহূর্ত সেই ছোট্ট চিঠির প্রতিধ্বনিতে মাথার ভিতর গম গম করে বাজছে, অপেক্ষা করে থেকো, ঠিক রাত 2টোয় আমি আসব। অসহ্য লাগছিল। আস্তে আস্তে উঠে বসলুম, তারপর পায়চারি করলুম। ওই জানলার বাইরে শিমুল গাছটা কাঁপিয়ে একটা হাওয়া এলো। পার্কের দিকে একটা কুকুর ডাকলো। হঠাৎ আমার মনে হলো, কেউ কি এই নির্জন রাস্তায় এখন এই বাড়িটা লক্ষ্য করে হেঁটে আসছে? কে সে? কি তার নাম? কি তার ঠিকানা? কেন আসছে সে তপতির কাছে? আস্তে আস্তে সন্তর্পণে দরজা খুলে বাইরের ঘরে গেলুম। সিঁড়ির দিকে কান পাতলুম। ঠিক সেই সময় মনে হলো, খুব সাবধানে পা ফেলে কে হেঁটে আসছে ওপরতলার দিকে। ক্রমশ পায়ের শব্দটা স্পষ্ট হতে থাকলো। উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে দাঁতে দাঁত চেপে দরজায় পিঠ রেখে দাঁড়ালুম। আমার আত্মা প্রচণ্ড চিৎকার করে বলতে চাইল, এসো না, খবরদার, কেউ এসো না। কিন্তু কোনো শব্দ বেরোলো না। মনে হলো দরজায় নক করছে সে। প্রথমে মৃদু, পরে দ্রুত, গভীর একটানা টক 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 শব্দ। এক টানে দরজা খুলে ফেললুম। কাউকে দেখতে পেলুম না। সিঁড়ির ভিতর একটা বদ্ধ হাওয়া এতক্ষণে ঘুরপাক খেতে খেতে আমার ওপর দিয়ে ঘরে ঢুকলো। অমনি আমার মনে হলো সে ঘরে ঢুকে পড়েছে। দরজা বন্ধ করে পা টিপে টিপে এ ঘরে তপতির কাছে এলুম। ঠিক সেই মুহূর্তে দূরের গির্জায় ঠং ঠং করে রাত 2টোর ঘণ্টা বেজে উঠল। দেখলুম তপতি চিত হয়ে শুয়ে আছে, চোখ দুটো বোজা, ঠোঁটে স্মিত হাসি। আমি তার দিকে এগিয়ে গেলুম। শুনলুম স্বপ্নাবিষ্টা তপতি বিড়বিড় করছে, এসেছো, তুমি এসেছো? আমি ঘুমিয়ে পড়িনি, এই দেখো জেগে আছি। এসো, তুমি এসো। দূরে দাঁড়িয়ে কেন? কাছে এসো, আরও কাছে। নিশীথ হঠাৎ থেমে গেল। অসম্ভব স্তব্ধতা ঘরে থমথম করছে। আমার বুক কাঁপছে।
আবার সিগারেট ধরিয়ে খুব আস্তে বললুম, নিশীথ, তুই কিছুদিন বাইরে ঘুরে আয়। তোর মানসিক অবস্থা সম্ভবত ভালো নয়। আর সেই চিরকুটটা দেখাবি একবার? নিশীথ আমার দিকে তাকিয়ে একটু হাসল। তারপর বলল, সেই চিরকুটটা আমি ছিঁড়ে ফেলেছিলুম, তবে আজ কিছুক্ষণ আগে অবিকল তেমনই একটা চিরকুট আমিও পেয়ে গেছি। চমকে উঠে বললুম, সে কি? দেখি দেখি। নিশীথ পকেট থেকে নীলচে রঙের এক টুকরো কাগজ বের করে আমার হাতে দিল। আমার গাটা শিউরে উঠল। লাল গোটা গোটা হরপে লেখা রয়েছে, অপেক্ষা করে থেকো, আজ রাত 2টোয় আমি আসব। আমি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকলুম। নিশীথ কেমন হেসে বলল, খুব অবাক লাগছে না? বললুম, লাগছে। নিশীথ, এ হেয়ালির কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি নে। কে লিখতে পারে এমন চিঠি? তুই বরং পুলিশে খবর দে, ওরা হাতে লেখা ঠিকই চিনে ফেলবে। এমনও হতে পারে যে কেউ তোদের সঙ্গে এমন রসিকতা করছে। নিশীথ বলল, রসিকতা? হ্যাঁ, রসিকতাই তো। জীবনের সঙ্গে মৃত্যুর রসিকতা। বললুম, না নিশীথ, ব্যাপারটা খুব সামান্য নয়। আমি বরং আজ রাতটা তোর কাছে থেকেই যাই। নিশীথ বলল, আমাকে বাঁচাতে চাস? বললুম, প্রশ্ন তা নয়। প্রশ্ন হচ্ছে, এ ভারী রহস্যময় ব্যাপার। তোর বউ মারা যায় রাতে, সেদিনও এমনই চিঠি দেখেছিস বললি। আজ আবার তেমনই ভুতুড়ে চিঠি। গোয়েন্দা কাহিনীতে পড়েছি এসবের পিছনে একটি মোটিভ থাকে। তুই এক্ষুনি ওঠ, চল থানায় গিয়ে সব জানিয়ে আসি। নিশীথ হাসতে হাসতে বলল, তোর বুদ্ধিটা চিরকালই মোটা। বিলু, এখন তাহলে ভাই আজ আমি একটুখানি একা থাকতে চাই, অনেক কিছু ভাবতে চাই। হয়তো পরে আর সময় পাবো না। আমাকে বিদায় দিতে চায় জেনে ক্ষুব্ধ হলুম। বেরিয়ে এলুম। নিশীথটা নির্ঘাত পাগল হতে চলেছে। ছেলেবেলা থেকে যে অত শত ভূতের ব্যাপারে বিশ্বাসী, তার পক্ষে এখনও সে সংস্কার ত্যাগ করা সহজ নয়। পরদিন সকালে পাড়ার রেস্তোরাঁটায় বসে চা খাচ্ছি। সেই সময় গৌতম বাইরে থেকে এসে বলল, আরে খবর শুনেছিস? 13 নম্বর বাড়ির সেই অধ্যাপক ভদ্রলোক। বিলু, তোর সঙ্গে তো পরিচয় ছিল রে। লাফিয়ে উঠে বললুম, কি হয়েছে নিশীথের? গৌতম ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে বলল, সুসাইড করেছে শুনলুম। আজকাল তো সবাই তলে তলে ভোজবাজি খেলছে। সামলাতে না পারলেই ব্যাস, খেল খতম। আমি কাঁপতে কাঁপতে আবার বসে পড়লুম। আর তক্ষুনি চকিতে আমার মাথার খুব ভিতর দিকে একটা আলো খেলে গেল। মনে হলো সেই আশ্চর্য চিরকুটের হাতের লেখাটা যার, তাকে আমি খুব ছেলেবেলা থেকেই চিনি। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।